ক্রিশ্চিয়ানো রোনালদো dos সান্তোস অ্যাভেইরো হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি ফরওয়ার্ড হিসেবে খেলেন এবং সৌদি প্রো লিগ ক্লাব আল নাসের এবং পর্তুগাল জাতীয় দলের উভয়েরই অধিনায়ক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। চলেন আজকে তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। রোনালদোর জন্ম 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের ফাঞ্চাল মাদেইরাতে। তিনি একটি নম্র পরিবারে বেড়ে উঠেছিলেন। তিনি মারিয়া ডলারেস dos সান্তোস ভিভেইরোস অ্যাভেইরো একজন বাবুর্চি এবং জোসে ডিনিস অ্যাভেইরো একজন পৌর মালি এবং খণ্ডখালী কিকম্যানের সর্বকনিষ্ঠ সন্তান। অভিনেতা এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামানুসারে তার নামকরণ করা হয়েছিল, যার বাবা তার ভক্ত ছিলেন। তার মা প্রকাশ করেছিলেন যে তিনি দারিদ্র্য, তার পিতার মদ্যপান এবং ইতিমধ্যে অনেক সন্তান থাকার কারণে তাকে গর্ভপাত করতে চেয়েছিলেন, কিন্তু তার ডাক্তার এই প্রক্রিয়াটি করতে অস্বীকার করেছিলেন, কারণ সেই সময়ে পর্তুগালে গর্ভপাত অবৈধ ছিল। রোনালদো একটি দরিদ্র রোমান ক্যাথলিক বাড়িতে বেড়ে ওঠেন। তার সব ভাই বোনের সাথে একটি রুম ভাগ করে নেন। ফুটবলের প্রতি তার অনুরাগ অল্প বয়স থেকে স্পষ্ট ছিল এবং তিনি শুরু থেকেই শক্তির এক বান্ডিল ছিলেন। স্পোর্টিং সিপির স্কাউটদের নজরে পড়ার আগেই তিনি স্থানীয় দল অ্যান্ডোরিনহার হয়ে খেলেন। বলের প্রতি ক্রিশ্চিয়ানোর ভালোবাসা চম্বুকের মতো তাকে তার দিকে টানছিল। ছোটবেলায় সে গোলকের মতো কিছু নিয়ে খেলত, কমলা লেবু, নারকেল, এমনকি সেই কষ্টকর খালি সোডা ক্যান। ক্রিশ্চিয়ানো রোনালদোর দৃঢ় সংকল্প স্পষ্ট ছিল। তার মা স্মরণ করেছেন কিভাবে তিনি মজা দিয়ে তৈরি একটি অস্থায়ী বল নিয়ে অনুশীলন করতেন, যখন তারা একটি বাস্তবের বল কেনার সামর্থ্য ছিল না। শৈশবে রোনালদো 1992 থেকে 1995 সাল পর্যন্ত আন্তরিনহার হয়ে খেলেন এবং পরে 2 বছর ন্যাসিওনালের সাথে কাটিয়েছেন। 1997 সালে 12 বছর বয়সে তিনি স্পোর্টিং সিপির সাথে 3 দিনের ট্রায়ালে গিয়েছিলেন, যিনি তাকে 1500 পাউন্ডের বিনিময়ে স্বাক্ষর করেছিলেন। তিনি পরবর্তীতে স্পোর্টিংয়ের যুব একাডেমিতে যোগদানের জন্য লিসবনের কাছে মাদেইরা থেকে আলোকোচতেই চলে যান। স্পোর্টিং লিসবনের যুব দলে যোগদানের পর তার প্রতিভা পিছে একটি চকচকে আলোর মতো ছিল, কিন্তু 1 বছর পরে তিনি টাকাইকার্ডিয়ায় আক্রান্ত হন, এমন একটি অবস্থা যা তাকে ফুটবল খেলা ছেড়ে দিতে বাধ্য করতে পারে। রোনালদোর হার্ট সার্জারি করা হয়েছিল, যেখানে একটি লেজার ব্যবহার করে একাধিক কার্ডিয়াক পাথওয়েকে একটিতে পরিষ্কার করা হয়েছিল। তার বিশ্রামরত হৃদস্পন্দন পরিবর্তন করে পদ্ধতির কয়েক ঘন্টা পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং কয়েকদিন পরে আবার প্রশিক্ষণ শুরু হয়েছিল। আবারও রোনালদোর প্রতিভা স্পোর্টিং সিপির যুব একাডেমিতে প্রস্ফুটিত হয়েছিল। তার অসাধারণ ড্রিবলিং দক্ষতা এবং গতি প্রদর্শন করে তার চিন্তাকর্ষক পারফরম্যান্সের কারণে তিনি 17 বছর বয়সে স্পোর্টিং সিপির সিনিয়র দলের হয়ে অভিষেক করেন। যখন তিনি স্পোর্টিং সিপির একাডেমিতে পৌঁছান, রোনালদোর উচ্চারণ এবং নম্র পটভূমি তাকে আলাদা করে দেয়। তার অতুলনীয় কাজের নীতি প্রায়শই তাকে প্রশিক্ষণ সেশনের পরে ফিরে যেতে, তার ফ্রি কিকগুলি নিখুঁত করতে এবং তার দক্ষতা অনুশীলন করতে পরিচালিত করে। এই উৎসর্গটি তার অবিচ্ছিন্ন আত্মা উন্নতির প্রতিশ্রুতি হিসেবে ব্যবহার করে নিজেকে সংহত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যা তাকে সতীর্থ এবং কোচের সাথে সংযুক্ত করেছিল। এবং ঠিক সেভাবেই ফুটবল বিশ্ব তাকে লক্ষ্য করেছে। 29 সেপ্টেম্বর 2002 রোনালদোর প্রাইমিরা লিগায় অভিষেক হয় ব্রাগার বিপক্ষে এবং 7 অক্টোবর তিনি মোরিরেন্সের বিপক্ষে তাদের 3-0 জয়ে 2টি গোল করেন। 2002 থেকে 3 মৌসুমে তার প্রতিনিধিরা খেলোয়াড়টিকে লিভারপুল ম্যানেজার জেরার্ড হুলিয়ার এবং বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার কাছে প্রস্তাব করেছিলেন। ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার তিনি রোনালদোকে সই করতে আগ্রহী ছিলেন। নভেম্বরে আর্সেনালের স্টেডিয়ামে তার সাথে দেখা করেছিলেন সম্ভাব্য স্থানান্তর নিয়ে আলোচনা করতে, কিন্তু 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড গেমের জায়ান্টরা তাকে ছিনিয়ে আনতে খুব বেশি সময় নেয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন রোনালদোকে অবিলম্বে একটি স্থায়ী পদক্ষেপে অধিগ্রহণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আগস্ট 2003 সালে এস্তাদিও হোসে আলবালাদে উদ্বোধনের সময় স্পোর্টিং ইউনাইটেডকে 3-1 গোলে পরাজিত করার পরে প্রাথমিকভাবে ইউনাইটেড রোনালদোকে সাইন করার পরিকল্পনা করেছিল এবং তাকে স্পোর্টিংয়ে ফেরত দেওয়ার পরিকল্পনা করেছিল। একটি বছর তার দ্বারা প্রভাবিত হয়ে ইউনাইটেড খেলোয়াড়রা ফার্গুসনকে তাকে সই করার জন্য অনুরোধ করে। খেলার পর ফার্গুসন স্পোর্টিং 12.24 মিলিয়ন পাউন্ড দিতে রাজি হন, যাকে তিনি সবচেয়ে উত্তেজনাপূর্ণ তরুণ খেলোয়াড়দের মধ্যে একজন বলে মনে করেন। ক্লাব থেকে তার বিদায়ের 1 দশক পর এপ্রিল 2013 সালে স্পোর্টিং রোনালদোকে তাদের 1 লাখতম সদস্য নির্বাচিত করার মাধ্যমে সম্মানিত করে।
ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোর স্থানান্তর 12 অগস্ট 2003-এ সম্পন্ন হয়েছিল। 2003 FA কমিউনিটি শিল্ডের জন্য অনেক দেরি হয়েছিল, কিন্তু 2003 থেকে 4 মৌসুমের প্রথম দিনে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে তাদের খেলার জন্য সময় ছিল এবং তাকে প্রথম পর্তুগিজ ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি কিশোর বানিয়েছিল। যদিও তিনি স্পোর্টিংয়ে তার নম্বর 28-এর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি 7 নম্বর জার্সি স্কোয়াডের শার্টটি পেয়েছিলেন, যা আগে জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা এবং ডেভিড বেকহামের মতো ইউনাইটেড খেলোয়াড়দের দ্বারা পরিধান করা হয়েছিল। 7 নম্বর পরা রোনালদোর জন্য অনুপ্রেরণার একটি অতিরিক্ত উৎস হয়ে ওঠেন। তিনি খেলাধুলায় আমার পিতা, আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কারণ। ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোর সময়টা ছিল পরিবর্তনমূলক। তার অবিশ্বাস্য কাজের নীতি, পিচে ফ্লেয়ার এবং গোল করার ক্ষমতা দলের সাফল্যে অবদান রেখেছিল। তিনি ক্লাবের হয়ে 3টি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি UEFA চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। 12 জানুয়ারি 2008-এ নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে 6-0 জয় ইউনাইটেডের হয়ে রোনালদো তার প্রথম হ্যাট্রিক করেন, যা ইউনাইটেডকে লিগ টেবিলের শীর্ষে রাখে। তার 31টি লিগ গোল তাকে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট এবং সেই সাথে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছে। 2008 সালের শেষের দিকে রোনালদো ইউনাইটেডকে জাপানে 2008 ফিফা ক্লাব বিশ্বকাপ জিততে সাহায্য করে। 2008 সালের আগে 9 মৌসুমে 7 জুলাই রোনালদো গোড়ালির অস্ত্রোপচার করা হয়, যা তাকে 10 সপ্তাহের জন্য কর্মের বাইরে রাখে। 2009 সালে রোনালদো তখনকার বিশ্ব রেকর্ড ফিতে রিয়াল মাদ্রিদে রেকর্ড ব্রেকিং ট্রান্সফার করেন। যেহেতু ক্লাবের অধিনায়ক রাউল ইতিমধ্যেই 7 নম্বরটি পরেছিলেন, তাই রোনালদো 7 নম্বর শার্টটি পেয়েছিলেন রাউল ক্লাব ছাড়ার পর। ক্লাবের সাথে তার সময় ছিল অসংখ্য গোল রেকর্ড এবং করিম বেনজেমা ও গ্যারেথ বেলের মতো অন্যান্য তারকা খেলোয়াড়দের সাথে একটি শক্তিশালী অংশীদারিত্ব তারা চিহ্নিত। তিনি মাদ্রিদিস্তাদের মন জয় করেছিলেন এবং বিশ্ব অবাক হয়ে দেখেছিল। রিয়াল মাদ্রিদের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যে রোনালদোর অবদান ছিল স্মরণীয়। তিনি ক্লাবটিকে 5 বছরে 2014, 16, 17 এবং 18 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সুরক্ষিত করতে সাহায্য করেছিলেন। প্রায়শই গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ গোলগুলি প্রদান করেন। রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনালদো প্রায়শই ম্যাচের পরে অটোগ্রাফ স্বাক্ষর করতে এবং ভক্তদের সাথে ছবি তুলতে দীর্ঘক্ষণ থাকতেন। তাদের সমর্থনের জন্য তার সত্যিকারের প্রশংসা প্রদর্শন করে। সতীর্থরা প্রায়ই উদাহরণ দিয়ে রোনালদোর নেতৃত্ব তুলে ধরেছেন। তিনি প্রশিক্ষণের সময় নিজেকে ধাক্কা দিতে উৎসর্গীকরণ এবং শৃঙ্খলার মান নির্ধারণ করতেন, যা অন্যরা মিলতে চেয়েছিল। 15 গোল করে তিনি টানা 6ষ্ঠ মৌসুমে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হিসেবে সমাপ্ত হন। ফাইনালের পর রোনালদো মাদ্রিদের সাথে তার অতীতকালের কথা উল্লেখ করেন, জল্পনা শুরু করেন যে তিনি ক্লাব ছেড়ে যেতে পারেন। রোনালদোর অসাধারণ পারফরমেন্সের কারণে তিনি 5টি ব্যালন ডি'র পুরস্কার জিতেছেন। এই পুরস্কারগুলি তাকে এই বছরগুলিতে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও তিনি স্পেন ছেড়েছেন, তার নাম সর্বত্র কথোপকথন এবং স্লোগান রয়ে গেছে। 2018 সালে রোনালদো সেরি এ থেকে জুভেন্টাসে স্থানান্তরিত হন। ইতালিতে তার সময় বিভিন্ন লিগের সাফল্যের প্রতি তার অভিযোজন এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে। 2021 সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে একটি উচ্চ প্রত্যাশিত প্রত্যাবর্তন করেছিলেন, ভক্তদের হৃদয় আবারও দখল করেছিলেন এবং দলের তালিকায় তার অভিজ্ঞতা যোগ করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করেছে যে তারা রোনালদোকে পুনরায় সই করার জন্য জুভেন্টাসের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। স্থানান্তরিত প্রাথমিক 12.85 মিলিয়নের জন্য ছিল 2 বছরের চুক্তি এবং একটি ঐচ্ছিক বছর সহ 31 অগস্ট নিশ্চিত করা হয়েছিল। কিন্তু সেখানে খেলার পর রোনালদো দাবি করেছিলেন যে গ্লেজার পরিবার ক্লাবের বিষয়ে চিন্তা করে না, কারণ তিনি তাদের সাথে কখনো কথা বলেননি এবং ইউনাইটেডকে মার্কেটিং ক্লাব হিসেবে বর্ণনা করেছেন। 16 এবং 17 নভেম্বর 2 ভাগে সম্প্রচারিত এই সাক্ষাৎকারের পর ইউনাইটেড রোনালদো তার চুক্তি লঙ্ঘন করেছে কিনা এবং তার চুক্তি বাতিল করতে চাইছে কিনা তা নিয়ে আইনি পদক্ষেপ নিতে শুরু করে। 22 নভেম্বর রোনালদোর চুক্তি অবিলম্বে কার্যকর পারস্পরিক চুক্তির মাধ্যমে বাতিল করা হয়। 30 ডিসেম্বর 2022-এ সৌদি ক্লাব আল নাসের 1 জানুয়ারি 2023 থেকে কার্যকরী ক্লাবে যোগদানের জন্য রোনালদোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। 2025 সাল পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। দ্য গার্ডিয়ানের ফেব্রিজিও রোমানোর রিপোর্ট অনুসারে রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ 200 ইউরো মিলিয়ন মূল্যের বেতন পেয়েছেন। প্রতি বছর মিলিয়নের মধ্যে 90 ইউরো মিলিয়নের বার্ষিক গ্যারেন্টিযুক্ত ফুটবল বেতন অন্তর্ভুক্ত ছিল। আল নাসের তাদের প্রথম আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠেছে। 12 অগস্ট ফাইনালে রোনালদো একটি 10 সদস্যের আল নাসরের হয়ে উভয় গোল করেন। প্রতিদ্বন্দ্বী আল হিলালকে 2-1 গোলে পরাজিত করে, যার কারণে তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিযোগিতা জিতে।
প্রতিযোগিতায় 6 গোল করার কারণে রোনালদো প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান। পর্তুগিজ জাতীয় দলের প্রতি রোনালদোর উৎসর্গের ফলে 2016 ইউএফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং 2019 ইউএফা নেশনস লিগে পর্তুগালকে জয়ের দিকে নিয়ে যাওয়া সহ উল্লেখযোগ্য অর্জনগুলি হয়েছে। তার ক্যারিয়ারের সময়কালে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো 5টি ব্যালন ডিওর অথবা ফিফা ব্যালন ডিওর পুরস্কার পেয়েছে, যা একজন ইউরোপীয় খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশি। রোনালদো ইউএফা চ্যাম্পিয়ন্স লিগকে সর্বাধিক গোল এবং সহায়তার রেকর্ড যথাক্রমে 140 এবং 42 এবং ইউএফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক গোলের রেকর্ড 14। পাশাপাশি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে একটি মৌসুমে সর্বাধিক গোল 17। তিনি ক্লাব এবং দেশের হয়ে 838 সিনিয়র ক্যারিয়ার গোল করেছেন। সম্মিলিতভাবে রোনালদো তার ক্যারিয়ারের 34টি সিনিয়র ট্রফি জিতেছেন। তিনি তারুণ্য থেকে একটি শিরোপা এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে কমপক্ষে 5টি শিরোপা অর্জন করেছেন। সব মিলিয়ে তিনি 2021 সালের জানুয়ারি পর্যন্ত 300টিরও বেশি ট্রফি এবং পদক জিতেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সময় থেকে তার খ্যাতি বেড়ে যাওয়ার সাথে সাথে রোনালদো খেলাধুলার পোশাক, ফুটবল বুট সহ বক্তা পণ্যগুলির জন্য অনেক স্পন্সরশিপ চুক্তিতে স্বাক্ষর করেছেন। নভেম্বরে 2012 থেকে রোনালদো নাইক মার্কিউরিয়াল ব্যাপর ব্যক্তিগতকৃত CR7 সংস্করণ, কোমল পানীয়, পোশাক, স্বয়ংচালিত লুব্রিক্যান্ট, আর্থিক পরিষেবা, ইলেকট্রনিক্স এবং ভিডিও গেমের সঙ্গে ছিলেন। 2013 সালের ডিসেম্বরে রোনালদো ট্রফি এবং স্মারক রাখার জন্য তার নিজ শহর ফুনচাল মাদেইরাতে একটি জাদুঘর মিউজিও CR7 খোলেন। জাদুঘরটি স্থানীয় ফুটবল দল উনিও দা মাদেইরা এর একটি আনুষ্ঠানিক স্পন্সর। CR7 হলো ফ্যাশন এবং লাইফস্টাইল ব্র্যান্ড যা বিখ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো চালু করেছিলেন। CR তার আদ্যক্ষর ক্রিস্টিয়ানো রোনালদোকে বোঝায় এবং 7 তার জার্সির নম্বরকে প্রতিনিধিত্ব করে। এটি তার আড়ম্বরপূর্ণ এবং আধুনিক ডিজাইনের জন্য পরিচিত। সুতরাং এটি তার ফুটবল দক্ষতা বা ফ্যাশন সেন্স হোক, CR7 জানায় কিভাবে স্কোর করতে হয়। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা ব্যক্তি হলেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফেসবুকে 162 মিলিয়নেরও বেশি ফলোয়ার এবং ইনস্টাগ্রামে 600 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো টুইটারে সর্বাধিক অনুসরণ করা ক্রীড়া ব্যক্তিত্ব, 109 মিলিয়নেরও বেশি অনুসরণকারী। হপার সদর দপ্তরের তথ্য অনুসারে রোনালদো প্রতি স্পন্সর করা পোস্টে একটি বিস্ময়কর 2.39 মিলিয়ন আয় করেন। মাঠের বাইরে দাতব্য ও মানবিক কাজের প্রতি রোনালদোর উৎসর্গটি উজ্জ্বল হয়ে ওঠে। তারা অনুদান এবং শিশুদের হাসপাতাল এবং দুর্যোগ ত্রাণের উদ্যোগে জড়িত থাকা তার সহানুভূতিশীল দিকটি প্রদর্শন করে। দরিদ্রের সাথে তার অভিজ্ঞতার কারণে এতে অবাক হওয়ার কিছু নেই যে ক্রিস্টিয়ানো রোনালদোর দাতব্য কাজ বছরের পর বছর ধরে বিদ্যমান। জীবনযাত্রার অবস্থা সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে এবং এইভাবে তিনি তার সম্পদের একটি বড় অংশ মানবিক প্রচেষ্টায় দান করেছেন। অতি সম্প্রতি তিনি মার্চ থেকে জুন মাসের জন্য বেতন কাটাতে সম্মত হয়েছেন, যার জন্য তার খরচ হয়েছে প্রায় 3.8 মিলিয়ন ইউরো। তদুপরি তিনি পর্তুগালের হাসপাতালগুলিতে বিছানা, ভেন্টিলেটর, ফ্যান এবং ইনফিউশন পাম্প সরবরাহের জন্য প্রায় 1 মিলিয়ন ইউরোর দান করেছেন। তিনি আরও পরামর্শ দিয়েছেন যে তার জাতীয় দলের স্কোয়াড তাদের ইউরোর যোগ্যতা বোনাসের অর্ধেক দান করে ভাইরাসে সহায়তা করার প্রচেষ্টার সমর্থনে। তার সবচেয়ে উল্লেখযোগ্য প্রচেষ্টার মধ্যে একটি মানবিক প্রচেষ্টাকে অর্থায়নের জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলির একটি বিক্রি করা অন্তর্ভুক্ত। গোল্ডেন বুট, যা প্রতি মৌসুমের শেষে ইউরোপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়, নিলামে তোলা হয় এবং 1 মিলিয়ন ইউরোরও বেশি সংগ্রহ করা হয়। তহবিল গাজাই একাধিক স্কুল নির্মাণ করেছেন। 2017 সালে তিনি বছরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিয়ে এটি করেছিলেন। এই তহবিল মেক এ উইশ ফাউন্ডেশনে গিয়েছিল। সামগ্রিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদো দাতব্য কাজ মহামারী চলাকালীন প্রভাবশালী হতে চলেছে এবং অন্যান্য অগণিত ব্যক্তিত্বের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তার দরিদ্রের পটভূমি মনে হয় খেলোয়াড়কে এই সমস্ত প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করেছে এবং নিঃসন্দেহে আরও জনহিতকর প্রচেষ্টাকে অনুপ্রাণিত করবে। 2016 সালে তিনি সিরিয়ার সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য একটি বার্তা রেকর্ড করেছিলেন। তাদের সত্যিকারের নায়ক বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন, আমি আপনার সাথে আছি। নেপালে ভূমিকম্পের পর 8,000 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর ত্রাণ প্রচেষ্টায় 5 মিলিয়ন ইউরোর অনুদান দেওয়ার পরে 2015 সালে রোনালদোকে বিশ্বের সবচেয়ে দাতব্য ক্রীড়াবিদ হিসেবে মনোনীত করা হয়েছিল। 2016 সালের জুনে রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর রোনালদো তার 6 লাখ ইউরো চ্যাম্পিয়ন্স লিগ বোনাসের পুরোটাই দান করেছিলেন। আগস্টে রোনালদো CR7 সেলফি চালু করেছেন।
সেভ দ্য চিলড্রেনকে সাহায্য করার জন্য দাতব্য প্রতিষ্ঠানের জন্য একটি সেলফি অ্যাপ, যা অংশগ্রহণকারীদের বিভিন্ন পোশাক এবং পোজগুলির মধ্যে একটিতে তার সাথে সেলফি তুলতে। তিনি একটি শিশুর মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য ৮৩,০০০ ইউরো অর্থ প্রদান করে। রোনালদো, যিনি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ভিশনের জন্য একজন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং আরও অনেকের জন্য কথা বলেছেন, তিনি একটি গোপন অনুদানও করেছিলেন যা তিনি সেভ দ্য চিলড্রেনকে প্রকাশ না করতে বলেছিলেন। করোনা ভাইরাস মহামারীর উচ্চতার সময় তিনি পর্তুগিজ হাসপাতালগুলিতে $1 মিলিয়ন দান করেন। সিরিয়া ও তুরস্ক সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদার অনুদান দিয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল কিংবদন্তি তুরস্ক এবং সিরিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলে মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য তাঁবু, খাবারের প্যাকেজ, বালিশ, কম্বল, বিছানা, শিশুর খাবার এবং দুধ এবং চিকিৎসা সরবরাহের জন্য অর্থ প্রদান করেছেন। তার পুরো ক্যারিয়ারে রোনালদো ইনজুরি এবং কঠিন প্রতিযোগিতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তার স্থিতিস্থাপকতা এবং সংকল্প তাকে ফিরে আসতে এবং তার অভিজাত কর্মক্ষমতা স্তর বজায় রাখতে সক্ষম করে। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব অপরিসীম। তার দক্ষতা, সংকল্প এবং বিশ্বব্যাপী আবেদন বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা এবং বৃদ্ধিতে অবদান রেখেছে। সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসাবে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরাধিকার প্রজন্মের জন্য স্থায়ী হবে। তার রেকর্ড, কৃতিত্ব এবং তিনি উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের যে অনুপ্রেরণা প্রদান করেছিলেন তা চিরকাল ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। পর্তুগাল যখন 2016 UEFA ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল, তখন রোনালদোর আনন্দ ও স্বস্তির কান্না বিশ্বব্যাপী ভক্তদের সাথে অনুরণিত হয়েছিল। তাকে মানবিক করে তোলে এবং তার দেশের সাফল্যে তার গভীর মানসিক বিনিয়োগ করে দেখায়। মাঠের বাইরে ক্রিস্টিয়ানো ছিলেন একজন পারিবারিক মানুষ, একজন ফ্যাশন আইকন এবং একজন জনহিতৈষী। তিনি ম্যাচের সময় গোল করতেন এবং তারপর তার উদারতা দিয়ে হৃদয়ে গোল করতেন। তিনি অগণিত তরুণ ক্রীড়াবিদকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছেন যে নিষ্ঠা, প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে এবং মহত্ব অর্জন করতে পারে। ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলাম। আমরা লাস্টে কয়েকটি স্মরণীয় উক্তি শুনব যা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন। আপনার ভালোবাসা আমাকে শক্তিশালী করে তোলে, আপনার ঘৃণা আমাকে অপ্রতিরোধ করে তোলে। এই উদ্ধৃতিটি রোনালদোর সমর্থন এবং সমালোচনা উভয়কেই ক্রমাগত উন্নতির জন্য অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতাকে ধরে রাখে। আমরা আমাদের স্বপ্নের কথা বলতে চাই না, আমরা তাদের দেখাতে চাই। এই উদ্ধৃতিটি শব্দের উপর কর্মে রোনালদোর বিশ্বাস এবং স্বপ্নকে বাস্তব অর্জনে রূপান্তরিত করার উপর তার জোর প্রদর্শন করে। আমি একজন পারফেকশনিস্ট নয়, কিন্তু আমি অনুভব করতে চাই যে জিনিসগুলি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমি শিখতে, উন্নতি করতে, বিকাশের জন্য অবিরাম প্রয়োজন অনুভব করি। এই উক্তিটি বৃদ্ধি এবং উন্নয়নের জন্য তার ক্রমাগত ইচ্ছা প্রকাশ করে। উৎসর্গ, কঠোর পরিশ্রম সবসময় এবং বিশ্বাস। আপনি যদি মনে করেন যে আপনি ইতিমধ্যেই নিখুঁত, তাহলে আপনি কখনই হবেন না। আমি রেকর্ড অনুসরণ করি না, রেকর্ড আমাকে অনুসরণ করে। সো প্রিয় দর্শক, ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প আজও চলছে। প্রতিটি ম্যাচের সাথেই তিনি আমাদের মনে করিয়ে দেন যে উৎসর্গ, আবেগ এবং খেলার প্রতি ভালোবাসা, এমনকি একটি ছোট দ্বীপের একটি ছেলেও বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়ে উঠতে পারে।